এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সিরিজটা আমরা প্র্যাকটিস করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 14। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র কী? দেখো, রেলের গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু বিভিন্ন রকমের যৌগের নাম দিয়ে দেওয়া হয় আর তাদের রাসায়নিক সূত্র জিজ্ঞাসা করা হয়। এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কোন যৌগের নাম দেবে সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, যে কমন পাওয়াটা। এই জন্য কিন্তু তোমাদের কিছু বেসিক যৌগ আছে, সেগুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? তো সবার প্রথম কি বলেছে, সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র কি? দেখো, এখান থেকে কিন্তু তোমরা মাঝে মাঝে একটা ট্রিক্সও বলতে পারো। দেখো, এই যে কার্বনেট যে আছে না, এই যে কার্বনেট শব্দটা, এই কার্বনেট শব্দটার জন্য কিন্তু সবসময় মনে রাখবে CO3 হয়, ঠিক আছে? তাই যখনই দেখো, তোমরা যদি অপশানটাকে ভালো করে খেয়াল করো, তোমরা যদি এই কার্বনেটের মানেটা জানো, তাহলে কিন্তু তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারতে, ঠিক আছে? দেখো, এই যে কার্বনেট আছে, কার্বনেট মানে CO3, আর এখানে অপশানটা দেখো, অপশানে কিন্তু একটা জায়গাতেই CO3 আছে। তাই সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কী হয়ে যাবে? সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কিন্তু হয়ে যাবে Na2CO3। অনেক সময় আমরা অনেক আনকমন যৌগ পাই, যেগুলোর নাম কিন্তু আমরা জানি না, কিন্তু এরকমভাবেই কিন্তু আমাদেরকে বুদ্ধি খাটিয়ে, ট্রিক্স খাটিয়ে কিন্তু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কী হয়ে যাবে? সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত হয়ে যাবে কিন্তু Na2CO3। দেখো, ঠিক যেরকম করে কার্বনেট বললাম, কার্বনেটের জন্য CO3 হয়, ঠিক সেরকম করে মনে রাখবে নাইট্রেট, ঠিক আছে? এরকম করে নাইট্রেট যেটা থাকে, নাইট্রেটের জন্য কিন্তু NO3 হয়, ঠিক আছে? এভাবে কিন্তু যখনই এরকম টাইপ অফ কোশ্চেন আসবে, আমি তোমাদেরকে কিছু কিছু ট্রিক্স বলে দেবো, সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। নেক্সট কোশ্চেন আমরা দেখবো, আজকে 2 নম্বর কোশ্চেন। একটু ঠান্ডা লাগার জন্য গলাটা একটু ভারী ভারী মনে হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, নিম্নলিখিত কোনটির ঊর্ধ্বপাতন হয়? দেখো, ঊর্ধ্বপাতন মানে কি? ঊর্ধ্বপাতন মানে কিন্তু সাবলিমেশন, ঠিক আছে? ঊর্ধ্বপাতন মানে হচ্ছে সাবলিমেশন, অর্থাৎ যখন কোনো কঠিন কঠিন পদার্থ তরল না হয়ে, ঠিক আছে, মনে করো কোনো কঠিন পদার্থ আছে, সেটা উত্তপ্ত হলো। আমরা কি জানি, কোনো কঠিন পদার্থ উত্তপ্ত হলে সেটা প্রথমে তরলে পরিণত হয়, তারপর তরল পদার্থটা উত্তপ্ত হলে সেটা গ্যাসে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো কিন্তু সরাসরি কঠিন থেকে একদম গ্যাসে পরিণত হয়ে যায় বা বাষ্পে পরিণত হয়ে যায়। সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয়ে থাকে ঊর্ধ্বপাতন, বা ইংলিশে কিন্তু বলা হয়ে থাকে সাবলিমেশন। এখানে অপশানগুলো কি দিয়েছে? কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড, আর কিন্তু দিয়েছে বোথ আর নন অফ দি অ্যাভাব। দেখো, এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বোথ, অর্থাৎ কর্পূর আর এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, দুটোই কিন্তু। এবার এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত কিন্তু NH4Cl। মনে রাখবে ক্লোরাইডের জন্য কিন্তু Cl হয়ে থাকে। তো আমি এখানে সংকেতটা লিখি NH4Cl, ঠিক আছে? এই Cl মানে কিন্তু মনে রাখবে ক্লোরাইড, ঠিক আছে? আর এই অ্যামোনিয়ামের জন্য কিন্তু হয়ে থাকে NH4। এবার দেখো, এই যে নিম্নলিখিত কোনটির ঊর্ধ্বপাতন হয়? ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কিন্তু বোথ, অর্থাৎ কর্পূর আর যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের ঊর্ধ্বপাতন হয়ে থাকে। দেখবে তোমাদের বাড়িতে যদি কর্পূর থাকে, দেখবে কর্পূর কিন্তু কঠিন অবস্থা থেকে একদম ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়, ঠিক আছে? আর অ্যামোনিয়াম ক্লোরাইড তোমরা হয়তো দেখোনি, ঠিক আছে? এটা একটা যৌগ যেটা কিন্তু ল্যাবে পাওয়া যেতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? কোনো বস্তুর আকৃতির পরিবর্তন হলে তার ভেতরে কোন শক্তি সঞ্চিত হয়? দেখো, কোনো একটা বস্তুর আকৃতির পরিবর্তন, মনে করো একটা স্প্রিং আছে, ঠিক আছে? এটা মনে করো একটা স্প্রিংটাকে যদি আমরা কম্প্রেস করি, অর্থাৎ যদি স্প্রিংটাকে আমরা চেপে ছোট করি, মনে করো এই দিক থেকে আর এই দিক থেকে আঙুল দিয়ে চেপে যদি আমরা ছোট করি, তাহলে এর ভেতরে কোন শক্তি সঞ্চিত হলো? দেখো, যখন কোনো একটা বস্তুর আমরা আকৃতির পরিবর্তন করি, তখন কিন্তু তার ভেতরে স্থিতিশক্তি, ঠিক আছে, তার ভেতরে স্থিতি শক্তি, বা যেটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা PE বলে থাকি, সেটা কিন্তু সঞ্চিত হয়। তুমি যেরকমভাবে স্প্রিংটাকে যেরকম ছোট করলে, সংকুচিত করলে, তখনও কিন্তু স্থিতিশক্তি হলো, ঠিক আছে? আবার মনে করো একটা স্প্রিং নর্মালি আছে, তুমি ওটাকে টেনে বড় করলে, ঠিক আছে, ওটাকে টেনে তুমি বড় করলে, সেক্ষেত্রেও কিন্তু এর ভেতরে যে শক্তিটা হবে, সেটা কিন্তু স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হয়ে থাকবে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমরা অন্যান্য আর কোনো অপশানের দিকে দেখব না, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো, এই যে স্থিতিশক্তি আছে, এই স্থিতিশক্তির ফর্মুলা কি? দেখো, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু ফিজিক্সের ম্যাথ আসবে। স্থিতিশক্তির ফর্মুলা কি? স্থিতিশক্তির ফর্মুলা কিন্তু mgh, ঠিক আছে? m মানে মাস, g মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর h মানে কিন্তু হাইট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 4 নম্বর কোশ্চেন কি বলেছে? স্থিতিশক্তি ও গতিশক্তিকে একসাথে কি বলে? মনে করো, স্থিতিশক্তি আর গতিশক্তিকে একসাথে কি বলে? অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি প্লাস যে কাইনেটিক এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিকে কি বলা হয়? একসাথে কিন্তু বলা হয়ে থাকে
মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি। আর এই মেকানিক্যাল এনার্জিকে বাংলাতে কী বলে? মেকানিক্যাল এনার্জিতে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে যান্ত্রিক শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি। এইবার তোমরা যদি খেয়াল করো দেখবে তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, দেখো যখনই মনে রাখবে কোনো মনে করো একটা প্লেন উড়ে যাচ্ছে, ঠিক আছে, মনে করো এটা একটা এরোপ্লেন, এটা একটা এরোপ্লেন, ঠিক আছে। এবার এই যে এরোপ্লেনটা আছে, এই এরোপ্লেনটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরোপ্লেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে এর মধ্যে কি আছে? এর মধ্যে কিন্তু আছে কাইনেটিক এনার্জি। এইবার দেখো এটা তো মাটি থেকে ওপরে ওঠে, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা এইচ আর একটা কিন্তু জি এর ভ্যালু আমরা পাবো, হাইট পাবো। আর যখন এটা মাটি থেকে ওপরে উঠছে তার মানে কিন্তু আমরা একটা জি এর ভ্যালু পাবো, ঠিক আছে। কারণ যখন কোনো একটা বস্তু পৃথিবী থেকে মানে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠে থাকে তখন কিন্তু তার উপর একটা গ্র্যাভিটেশনাল বল কাজ করে। যখন দুটো জিনিস একসাথে কাজ করে তখন কিন্তু সেটা হয়ে থাকে পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এই যে উঁচুটা বা হাইটটার জন্য কিন্তু পোটেনশিয়াল এনার্জি, আর প্লেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এর জন্য কিন্তু কাইনেটিক এনার্জি, দুটোই রিয়্যাক্ট করে। সেই জন্য মনে রাখবে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যখন দুটো একসাথে রিয়্যাক্ট করে তখন কিন্তু সেটাকে বলা হয়ে থাকে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি। আর এই মেকানিক্যাল এনার্জিকে বাংলাতে কি বলে থাকে? মেকানিক্যাল এনার্জিকে কিন্তু বলা হয়ে থাকে যান্ত্রিক শক্তি। দেখো অনেক সময় কিন্তু তোমাদেরকে মেকানিক্যাল এনার্জি দিয়ে দেবে, দেখবে ওখানে পরীক্ষার হলে কিন্তু তোমাদের বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা করার একটা অপশান থাকে, তোমরা ঠিক সেইভাবে মাঝে মাঝে দেখে নেবে। এইবার যদি একটা বাংলা প্রশ্নের ভেতরে তোমার হচ্ছে মেকানিক্যাল এনার্জি এই টার্মটাকে, ইংলিশ টার্মটাকে তোমাকে বাংলায় লিখে দেয়, ঠিক আছে, যে মেকানিক্যাল এনার্জি ইংলিশে, ওটাকে তোমায় বাংলা স্পেলিংয়ে লিখে দিল মেকানিক্যাল এনার্জি, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ইংলিশ টার্মটাও জানতে হবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেকানিক্যাল এনার্জি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, আজকের 5 নম্বর কোশ্চেন কী বলেছে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে? দেখো এই যে কোষ বিভাজন যে প্রক্রিয়া আছে, অর্থাৎ দুটো কোষ বিভাজন প্রক্রিয়া আমরা জানি, একটা হচ্ছে মাইটোসিস যেটা আমাদের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা কিন্তু মিওসিস, ঠিক আছে, একটা হচ্ছে মিওসিস। দেখো এই যে মাইটোসিস আছে এখানে কিন্তু কোষ বিভাজনের পর দুটো অপত্য কোষের সৃষ্টি হয়, একদম যেটা এক সিমিলারিটি থাকে কাদের মতো সিমিলারিটি কিন্তু থাকে একদম যে যে পিতৃ আর মাতৃকোষ থাকে তাদের মতো। আর এই যে মিওসিস আছে এখানে কিন্তু একটা কোষ থেকে 4টে নতুন অপত্য কোষের জন্ম হয়। দেখো যখন মাইটোসিস আমাদেরকে দিয়েছে তো কি কোশ্চেনটা করেছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? দেখো এটা যদি একটা মাইটোসিস কোষ বিভাজনের আমরা ছবিটা আঁকি, ঠিক আছে, এটাকে বলবো আমরা নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এগুলো হচ্ছে ক্রোমোজোম। বলেছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। দেখো এই অঞ্চলটাকে কিন্তু নিরক্ষীয় অঞ্চল বলে। আমরা সকলে জানি যে পৃথিবী যদি গোলাকার হয়, ঠিক আছে, পৃথিবী যখন গোলাকার হয় তখন কিন্তু আমরা নিরক্ষীয় অঞ্চল অনেক সময় ছবি এঁকেছি। আমরা জানি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কোথায়, এখানে কিন্তু এটাকেই নিরক্ষীয় অঞ্চল বলবে। তাই নিরক্ষীয় অঞ্চল মানে কিন্তু কেউ পৃথিবীর ওই নিরক্ষীয় অঞ্চলটা মনে করো না, এটা কিন্তু কোষ বিভাজনের কথা বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেটাফেজ, ঠিক আছে। মেটাফেজ পর্যায়ে কিন্তু কী থাকে? মেটাফেজ পর্যায়ে কিন্তু যে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 6 নম্বর কোশ্চেন কী বলছে? কোন গলীয় দর্পণের মাঝখানে সরু ও দুই পাশে মোটা হয়ে থাকে, ঠিক আছে। দেখো এটা কিন্তু দেখো আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে মাঝখানে মোটা, ঠিক আছে, এই মাঝখানে সরু আর হচ্ছে সাইডে মোটা কোন ধরনের দর্পণ হয়ে থাকে? সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ, ঠিক আছে। আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবতল দর্পণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 7 নম্বর কোশ্চেন কী বলেছে? অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কোন পদার্থ পাওয়া যায়? দেখো এটা কিন্তু একটা রিয়াকশান থেকে কোশ্চেন দিয়েছে। দেখো এই যে অ্যামোনিয়াম নাইট্রেট আছে, আমরা সর্বপ্রথমে বিক্রিয়াটা দেখো এখানে নিচে লেখা আছে, আমরা বিক্রিয়াটা একবার দেখে নিই। এই যে NH4NO3 এটা মানে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট। এটাকে যদি আমরা উত্তপ্ত করি অর্থাৎ হিট দিই তাহলে কিন্তু দুটো প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে N2O মানে নাইট্রাস অক্সাইড, আর একটা কিন্তু H2O অর্থাৎ জল। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার আমরা একবার দেখে নেবো অপশানে কী বলেছে। দেখো অপশানে কিন্তু N2O আছে আবার কিন্তু H2O আছে, তাই অপশান কিন্তু হয়ে যাবে বোথ, ঠিক আছে, দুটোই, ঠিক আছে, দুটোই। তাই আমি আবার তোমাদেরকে দেখো ফর্মুলা রিয়াকশানটা দেখিয়ে দিই। NH4 অর্থাৎ অ্যামোনিয়াম আর NO3 মানে কি বলেছিলাম? NO3 মানে কিন্তু বলেছিলাম নাইট্রেট। এটাকে যদি আমরা হিট দিই, ঠিক আছে, এটাকে যদি আমরা হিট দিই সেক্ষেত্রে কোন দুটো প্রোডাক্ট আমরা পাবো? একটা কিন্তু পাবো N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড পাবো, আর একটা কিন্তু পেয়ে যাবো H2O, ঠিক আছে, অর্থাৎ জল পাবো। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বোথ। এইবার দেখো এই যে নাইট্রাস অক্সাইড আছে অর্থাৎ যে N2O আছে, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে লাফিং গ্যাস, ঠিক আছে, এটাকে কিন্তু সেকেন্ড একটু স্পেলিংটা ভুল হচ্ছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে লাফিং গ্যাস, ঠিক আছে। অনেক সময় কিন্তু পরীক্ষাতে
পরীক্ষাতে তোমাদেরকে এইভাবে কোশ্চেন দিতে পারে যে লাফিং গ্যাস কাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। লাফিং গ্যাস কিন্তু বলা হয়ে থাকে নাইট্রাস অক্সাইডকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে আজকে 8 নম্বর কোশ্চেন কি বলেছে, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কতগুলি মৌলকে সাজাতে পেরেছিলেন। দেখো মেন্ডেলিভের যে পর্যায় সারণী আছে, ঠিক আছে, সেই মেন্ডেলিভের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীতে কিন্তু মোট কতগুলো এলিমেন্ট ছিল, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু মোট 64টা এলিমেন্ট ছিল। ভুল হয়ে যাচ্ছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু মোট 63টা এলিমেন্ট ছিল, অর্থাৎ মেন্ডেলিভ কিন্তু তার পর্যায় সারণীতে মোট 63টা উপাদানকে কিন্তু সাজাতে পেরেছিলেন, ঠিক আছে, 63টা উপাদানকে কিন্তু সাজাতে পেরেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আর আধুনিক যে পর্যায় সারণী আছে, অর্থাৎ আমাদের মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল আছে, সেখানে কিন্তু মোট 118টা এলিমেন্ট আছে, এটা কিন্তু মনে রাখবে, অনেক সময় কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে। আজকে 9 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, যে কোন প্রক্রিয়ায় লোহার জিনিসের ওপর জিঙ্কের আস্তরণ দেওয়া হয়। দেখো ড্যাশ প্রক্রিয়ায় লোহার জিনিসের ওপর জিঙ্কের আস্তরণ দেওয়া হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো গ্যালভানাইজেশন যে প্রক্রিয়া আছে, সেই গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে কিন্তু জিঙ্কের লোহার কোনো জিনিসের ওপর, মনে করো এটা কিন্তু একটা লোহার রড, এর ওপরে কিন্তু জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয় যাতে লোহাটাকে কিন্তু রাস্টিং বা মরিচা পড়ার হাত থেকে বাঁচানো যেতে পারে, ঠিক আছে। তো গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কিন্তু লোহার তৈরি জিনিসের ওপর জিঙ্কের আস্তরণ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 10 নম্বর কোশ্চেন কি বলছে, ব্রাউনীয় মোশন কে দেন, ঠিক আছে, ব্রাউনীয় মোশন কে দিয়েছেন। দেখো এখানে অপশানগুলো দেখে কিন্তু তোমরা এই নামটা দেখে কিন্তু অ্যান্সারটা করতে পারবে। দেখো ব্রাউনীয় মোশন কে দিয়েছিলেন, আমরা অপশানগুলো একবার দেখে নেবো, রবার্ট ব্রাউন, মেন্ডেল, গ্যালিলিও আর চার্লস। দেখো চার্লস কিন্তু দিয়েছিল কিসের সূত্র, চার্লস কিন্তু যে গ্যাসের যে চাপের সূত্র আছে সেটা কিন্তু চার্লস দিয়েছিল। গ্যালিলিও আমরা সকলে জানি টেলিস্কোপ আবিষ্কার করেছিল। মেন্ডেল কিসের জন্য আমরা জানি, মেন্ডেলকে কিন্তু আমরা জানি হেরেডিটি, বা যেটাকে কিন্তু আমরা বলে থাকি বংশগতি। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রবার্ট ব্রাউন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখবো আমাদের 11 নম্বর কোশ্চেনে কী বলেছে, ডিএনএর কোন শাখায় কী বলেছে, ডিএনএর কোন শাখায় বংশগতি বিষয়ক তথ্য থাকে। দেখো ডিএনএর ভেতরে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ডিএনএ সম্পূর্ণ কথা কি, ডিএনএ সম্পূর্ণ কথা কিন্তু ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএর ভেতরে কোন তথ্যটা, মানে ডিএনএর ভেতরে যখন আমাদের কোনো বংশগতি বা আমাদের পূর্বপুরুষদের কোনো বৈশিষ্ট্য স্টোর হয়ে থাকে, জমা হয়ে থাকে, তখন আমরা সেটাকে কি বলি, তখন কিন্তু আমরা সেটাকে বলে থাকি জিন, ঠিক আছে। আর এই জিনকেই কিন্তু বলা হয়ে থাকে বংশগতিবিদ্যার জনক, বংশগতির জনক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। দেখো এখানে কিন্তু একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা কি বলেছে না, অঙ্কটা কিন্তু তোমার এটা কিন্তু একটা নতুন ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে শেখানো হয়নি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এটা ভালো করে খেয়াল করবে। দেখো 21 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু যদি 2 মিটার সরে ও কার্য যদি 20 জুল হয়ে থাকে, সেক্ষেত্রে উৎপন্ন কোণ কত হবে। দেখো এই যে বল বা রিয়াকশানে যে কার্য হয়ে থাকে, ঠিক আছে, কার্যের কিন্তু একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, কার্য কত অ্যাঙ্গেলে হয়েছে বা কার্য কত অ্যাঙ্গেলে হলে সর্বাধিক হবে বা কার্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে হলে শূন্য হবে, ঠিক আছে, এই ধরনের কিন্তু একটা কনসেপ্ট থাকে। তো তোমাদেরকে কিন্তু এই ফর্মুলাটা জানতে হবে, ঠিক আছে। যখনই তোমাদেরকে এই অ্যাঙ্গেল জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যখনই তোমাদেরকে অ্যাঙ্গেল জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই তোমাদেরকে একটা ফর্মুলা বলবো, সেটা কিন্তু মনে রাখতে হবে। জেনারেলি আমরা কি জানি, জেনারেলি কিন্তু আমরা জানি যে ডাব্লু অর্থাৎ ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা এফএস বলে থাকি। কিন্তু যদি তোমাদেরকে কোন জিজ্ঞাসা করে যে কার্যের ফলে উৎপন্ন কোণ কত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এফ এস কস থিটা। কি মনে রাখতে হবে, এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, এফ এস কস থিটা। এইবার দেখো আমাদেরকে কি মনে রাখতে হবে। দেখো এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদেরকে কিন্তু সবার প্রথমে লিখতে হবে ওয়ার্ক ডান কত হয়েছে, ওয়ার্ক ডান কিন্তু হয়েছে 20 জুল, ঠিক আছে, ওয়ার্ক ডান হয়েছে 20 জুল। আর তারপরে আমাদের ফোর্স কত বলেছে, ফোর্স কিন্তু বলেছে 21 নিউটন। এখানে একটু ডেটা মনে হচ্ছে একটু মিস্টেক আছে, এটা 20 নিউটন হবে, ঠিক আছে, এটা 20 নিউটন করে নাও, ঠিক আছে, এটা 20 নিউটন হবে। তো 20 নিউটন আছে, ঠিক আছে, এখানে হচ্ছে বল হচ্ছে 20 নিউটন, আর এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়েছে 2 মিটার। এবার যে কস থিটা আছে সেই কস থিটার ভ্যালুটা কিন্তু আমরা জানি না কেউ, ঠিক আছে। তো আমরা এবার কি করব, আমরা এবার এটা পরের লাইনে করছি। দেখো এটা পরের লাইনে কি হবে, তো পরের লাইনে কিন্তু আমরা যদি এই ফর্মুলাটাকে উল্টে দিই তাহলে কিন্তু আমরা পাবো যে হচ্ছে কস থিটা ইন্টু তোমার 20 ইন্টু হচ্ছে 2 ইকুয়ালস টু কিন্তু
যেটা আমাদের কাজ অর্থাৎ ওয়ার্ক সেটা কিন্তু হয়ে যাবে ডাব্লু, ঠিক আছে। তো এটা কিন্তু ডাব্লু এর মান। এইবার যদি আমরা কস থিটাটাকে এইখানে রাখি আর আমরা দেখতে পাবো ইন্টু 20 দুগুণে কত হবে, 20 দুগুণে কিন্তু হয়ে যাবে 40 আর এখানে কিন্তু পেয়ে যাবো 20। এইবার এই যে কস থিটাটা আছে, কস থিটাকে আমরা এখানে রাখবো আর 20 এখানে থাকবে, নিচে কিন্তু 40 চলে আসবে। তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে কিন্তু আমরা পাবো হাফ, ঠিক আছে। এইবার কসের কোন অ্যাঙ্গেলের মান, ঠিক আছে, কস থিটা যদি 1/2 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তার অ্যাঙ্গেল কত হবে, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাঙ্গেল হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি কিন্তু তার অ্যাঙ্গেল হয়ে যাবে। তাই আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্যের জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা কত ডিগ্রি হবে, সেটা কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। দেখো এই যে অঙ্কটা আছে এটাকে তোমাদেরকে আমি লাস্টে আরও একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, আগে বাদবাকি কোশ্চেনগুলো সলভ করে নিই। আচ্ছা, তারপরে কী বলেছে দেখো, পরের কোশ্চেনটা আমরা দেখে নেব যে 3 কেজি ভরের একটি বস্তুর ওপর 21 নিউটন বল প্রয়োগ করলে, এটা 21 নিউটন হবে, আগেরটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। যে 3 কেজি ভরের একটি বস্তুর ওপর 21 নিউটন বল প্রয়োগ করলে তার ত্বরণ কত হবে। দেখো ত্বরণ বের করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, ঠিক আছে। দেখো ফর্মুলাটা কি, এফ অর্থাৎ ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা কিন্তু আমাদের ফর্মুলা। তো আমরা এখান থেকে দেখো আমাদেরকে যেহেতু ত্বরণটা বের করতে হবে, তাই ত্বরণকে আমরা কি করব, ত্বরণকে কিন্তু আমরা জায়গায় রেখে দেবো, ঠিক আছে। ত্বরণকে কিন্তু আমরা কি করব, ত্বরণকে আমরা তার জায়গায় রেখে দেবো আর এই যে মাসটা আছে সেটা কিন্তু এফ এর নিচে নিয়ে আসবো। তো আমরা আলটিমেটলি ফর্মুলা কত পেলাম, ত্বরণ ইকুয়ালস টু কিন্তু পেলাম ফোর্স বাই যে মাস আছে। এবার যদি আমরা ভ্যালু পুট করি, ঠিক আছে, আমরা আগে ফর্মুলাটা এখানে লিখবো যে এ ইকুয়ালস টু তাহলে কী হয়ে যাবে, ফোর্স বাই মাস। তো আমরা যদি এখানে ফর্মুলাটা আমাদের ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা ফোর্স কত পেয়েছিলাম, ফোর্স কিন্তু পেয়েছিলাম 21 নিউটন আর মাস কত পেয়েছিলাম, মাস কিন্তু পেয়েছিলাম 3 কেজি, ঠিক আছে। তো 21 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কিন্তু পেয়ে যাবো 7। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 7 নিউটন পার কেজি। আর এই নিউটন পার কেজি মানেই কিন্তু তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 14 নম্বর কোশ্চেন কী বলেছে, ধ্রুবক অনুপাতের সূত্র কে দিয়েছেন, ঠিক আছে। ধ্রুবক অনুপাতের সূত্র কে দিয়েছেন, অর্থাৎ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এই সূত্রটা কে দিয়েছেন। দেখো এটা কিন্তু একটা পিওর সায়েন্সের একটা কোশ্চেন, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা কে দিয়েছেন, এটা কিন্তু দিয়েছেন জোসেফ প্রাউস্ট, ঠিক আছে, জোসেফ প্রাউস্ট, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো যে জে থমসন আছে, সে জে থমসন কী দিয়েছেন, ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন কিন্তু আবিষ্কার করেন জে থমসন, ঠিক আছে। এবার দেখো এখানে রবার্ট ব্রাউন আছে, রবার্ট ব্রাউন কী করেন, রবার্ট ব্রাউন কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেন। আর রবার্ট হুক কিন্তু যে প্রথম মৃত কোষ, ঠিক আছে, এক কথায় বলা যেতে পারে প্রথম কোষ কিন্তু আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 15 নম্বর কোশ্চেন কী বলেছে, যদি একটি প্রতিধ্বনি 3 সেকেন্ড পরে ফিরে আসে তাহলে উৎস ও ধ্বনির প্রত্যাবর্তনের অবস্থানের মধ্যে দূরত্ব কত হবে। দেখো আজকের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো কিন্তু একটু হাই লেভেলের অঙ্ক, ঠিক আছে। তো তোমরা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এই যে অঙ্কটা বলেছে মনে করো, আমি তোমাদেরকে প্রথমে একটা ড্রয়িং করি, মনে করো এখানে মনে করো এখান থেকে একটা শব্দ, ঠিক আছে, এই বরাবর আসলো, ঠিক আছে, এই সারফেস বরাবর আসলো, আবার এই শব্দটা এখানে আসার পর আবার এখান থেকে ব্যাক করলো কীভাবে, ধাক্কা খেয়ে কিন্তু ব্যাক করলো, ঠিক আছে। এই যে শব্দটা আসলো এসে এখানে ধাক্কা খেয়ে আবার ব্যাক করলো, এক্ষেত্রে তার মানে যে সময়টা কত লাগলো, সময়টা কিন্তু লাগলো 3 সেকেন্ড, ঠিক আছে। আর আমাদেরকে কি বলেছে, আমাদেরকে কিন্তু বলেছে যে শব্দের যে গতিবেগটা, অর্থাৎ এই যে শব্দটা এখানে আসলো তারপর এই সারফেসে ধাক্কা খেয়ে আবার ওপরে উঠে গেল, এর জন্য কিন্তু সময় লেগেছে 3 সেকেন্ড, ঠিক আছে। আর এই শব্দের যে ভেলোসিটি, শব্দের গতিবেগটা কত ছিল, শব্দের গতিবেগ কিন্তু আমরা কত দেখলাম, শব্দের গতিবেগ কিন্তু দেখলাম যে হচ্ছে, এখানে শব্দের গতিবেগটা দেয়নি, এখানে তো শব্দের গতিবেগটা দেয়নি। আচ্ছা এক সেকেন্ড, আমি তোমাদেরকে সরি, এখানে এটা পড়েনি। দেখো এখানে সম্ভবত এটা ছিল যে মানে যে দূরত্বটা ছিল, ঠিক আছে, অর্থাৎ এই যে দুটো যে সোর্স, এই দুটো যে সোর্সের ভেতরে দূরত্বটা ছিল, ঠিক আছে, এই দূরত্বটা যদি না দেওয়া থাকে তাহলে তো করা যাবে না। তাই দেখো মানে এই যে সাউন্ডের যে স্পিড, দেখো সাউন্ডের স্পিড তোমরা এখানে সাউন্ডের যে স্পিড এটা 342 ধরে নাও, ঠিক আছে, সম্ভবত 342 পার মিটার সেকেন্ডই ছিল, ঠিক আছে। তো তোমরা 342 পার মিটার সেকেন্ডই ধরে নাও। দেখো এখানে কি বলেছে, এখানে এটা হচ্ছে সেই যেখান থেকে উৎস, আর এটা কিন্তু শব্দটা প্রথমে এই সারফেসে আসলো, তারপর ধাক্কা খেয়ে আবার
প্রথমে জায়গায় ফিরে গেল, এর জন্য কিন্তু সময় লেগেছে 3 সেকেন্ড, ঠিক আছে, 3 সেকেন্ড সময় লেগেছে। আর এই যে শব্দের যে স্পিডটা আছে সেটা কত, সেটা কিন্তু 342 মিটার পার সেকেন্ড, এই 342, হ্যাঁ 342 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে কী চেয়েছে, আমাদেরকে কিন্তু দুটো জায়গার ভেতরে যে দূরত্ব, ঠিক আছে, মানে অর্থাৎ এই জায়গাটার থেকে শুরু করে এই জায়গার ভেতরে যে ডিস্টেন্স সেটা কত, সেটা কিন্তু আমাদেরকে চেয়েছে। দেখো সবার প্রথমে কিন্তু আমরা ডিস্টেন্স বার করার ফর্মুলা কি জানি, যে ডিস্টেন্স ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে টাইম ইন্টু ভেলোসিটি, ঠিক আছে। তো আমরা টাইম কত পেলাম, টাইম কিন্তু পেলাম 3 সেকেন্ড। আর ভেলোসিটি কত পেলাম, ভেলোসিটি আমাদের ওখানে ছিল না, আমি সেখানে তোমাদেরকে বলেছি, আমরা কিন্তু পেয়েছি 342। এইবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো, না পাবো কিন্তু 3 দুগুণে 6, 3 4 12 2, হাতে হচ্ছে 1, 3 3 9 1 10, অর্থাৎ 1026 মিটার কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। এইবার দেখো এখানে কিন্তু একটা কনসেপ্ট, তা আমরা ডিস্টেন্স কত পেলাম, ঠিক আছে, আমরা এখানে কিন্তু ডিস্টেন্স পেলাম 1026 মিটার। দেখো এইবারে যে 1026 মিটার আছে, এটা কিন্তু যখন এই উৎসটা থেকে কিন্তু যখন সাউন্ডটা এখানে আসলো, আসার পরে কিন্তু আবার এইখানে গেল, দেখো এই যে পুরো ডিউরেশনটা আছে এটার জন্য কিন্তু ও 3 সেকেন্ড সময় নিয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু চেয়েছে এই পয়েন্টটা থেকে, অর্থাৎ এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার মধ্যে ডিস্টেন্সটা কত। দেখো এই যে 1026 যে মিটারটা আমরা পেয়েছি, এটা কিন্তু এই যে উৎস থেকে এখানে আসলো, এসে কিন্তু আবার এখান থেকে ব্যাক করলো, ঠিক আছে, উৎস থেকে এখানে আসলো, এসে কিন্তু আবার এখান থেকে এই পোর্শনে ব্যাক করলো, এই টোটালটা, ঠিক আছে। আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদেরকে কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাই 1026কে, অর্থাৎ ডিস্টেন্স যেটা কত বেরিয়েছে, না 1026 বেরিয়েছে, সেই 1026কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 5 দুগুণে 10, 2 1 2, আর 3 দুগুণে 6, কত পেয়ে যাব, 513 কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। 513 মিটার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো আজকের অঙ্কগুলো কিন্তু একটু হাই লেভেলের অঙ্ক, তাই তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে বুঝতে হবে। দেখো আমি তোমাদেরকে আবার বলছি, তোমাদেরকে আমি এই অঙ্কটা আবার বলছি। দেখো এটাও কিন্তু একটা উৎস, ঠিক আছে, এই উৎস থেকে প্রথমে একটা জায়গাতে সাউন্ডটা আসলো, মনে করো এই সারফেসে সাউন্ডটা আসলো, আসার পরে কি করলো, না আসার পরে কিন্তু আবার সেই উৎসেই ব্যাক করলো, ঠিক আছে। তো এই যে টোটাল যে টাইমটা লাগলো, সাউন্ডটা এখানে আসলো, এসে এখানে ধাক্কা খেয়ে আবার রিফ্লেক্ট হয়ে উৎসে ফিরে গেল, তার জন্য কিন্তু সময় লেগেছে মোট 3 সেকেন্ড, ঠিক আছে। আর এই যে সাউন্ডটা এসেছে, এসে আবার ফিরে গেছে, এই সাউন্ডটার যে স্পিড সেটা কত, সেটা কিন্তু 342 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আমাদেরকে কি চেয়েছে, আমাদেরকে কিন্তু এই উৎস থেকে এই যে যেখান থেকে প্রত্যাবর্তন করেছে ধ্বনিটা, সেই জায়গাটার ডিস্টেন্সটা চেয়েছে। তো দেখো ডিস্টেন্স মানে আমরা কত জানি, ডিস্টেন্স মানে কিন্তু আমরা জানি যে টাইম ইন্টু কত হয়ে থাকে, ভেলোসিটি হয়ে থাকে। তো টাইম কত, এখানে আমরা টাইম দেখলাম কিন্তু 3 সেকেন্ড, আর ভেলোসিটি কত দেখলাম, ভেলোসিটি কিন্তু দেখলাম 342 মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু কত পাবো, 3 দুগুণে 6 পাবো, 3 4 12 2, হাতে 1, 3 3 9 1 10 মিটার পার সেকেন্ড। কিন্তু ভুলেও কিন্তু তোমরা এটাকে অ্যান্সার করবে না, কেন করবে না, যদি তোমরা আবার ছবিটাকে ভালো করে দেখো, দেখো উৎস থেকে এখানে আসলো, তারপরে আবার সেখান থেকে ধাক্কা খেয়ে ব্যাক করলো, এই যে টোটাল ডিস্টেন্সটা আছে এটার এই যে পুরো ব্যাপারটা হলো, এটার জন্য কিন্তু 1026, অর্থাৎ সাউন্ড কিন্তু 1026 মিটার ট্রাভেল করেছে, নট কিন্তু এই উৎস থেকে এই অবধির ডিস্টেন্সটা কিন্তু 1026 মিটার। দেখো এটা কিন্তু হাফ হয়ে যাবে, কেন হাফ হয়ে যাবে, কারণ এটা আসছে এসে আবার ফিরে যাচ্ছে, অর্থাৎ সাউন্ড কিন্তু দুটো ভাগে ইকুয়াল ডিস্টেন্স পার করছে, সেই কারণের জন্য কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত পাবো আমরা, 5 দুগুণে 10, 2 1 2, আর 3 দুগুণে 6, 513 মিটার পার সেকেন্ড, 513 মিটার। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডিস্টেন্স কত হয়ে যাবে, ডিস্টেন্স কিন্তু হয়ে যাবে 513 মিটার, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 513 মিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী বলেছে, পরবর্তী কোশ্চেন, আজকের 16 নম্বর কোশ্চেন কী বলেছে, যে 540 গ্রাম গ্লুকোজে কয়টি মোল আছে। দেখো দেখো সবার প্রথম কিন্তু এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে গ্লুকোজের ফর্মুলা জানতে হবে। গ্লুকোজের ফর্মুলা কি, গ্লুকোজের ফর্মুলা কিন্তু হচ্ছে C6H12O6, ঠিক আছে, এটা কিন্তু গ্লুকোজের ফর্মুলা C6H12O6। এইবার যদি আমরা এটাকে মানে এটার 1 গ্রামে কতটুকু হচ্ছে তোমার কত মোল আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, দেখো কার্বনের জন্য কত হয়ে থাকে, কার্বনের জন্য ফর্মুলাটা এখানে আবার লিখতে হবে C6H12O6। কার্বনের জন্য কত হয়ে থাকে, কার্বনের জন্য কিন্তু হয়ে থাকে 12, কারণ কার্বনের যে অ্যাটমিক নাম্বার 12 আর আণবিক ভর কিন্তু হয়ে থাকে 12, তাই 12কে কিন্তু 6 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেনের 1 হয়ে থাকে, হাইড্রোজেনকে কিন্তু 12 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর এখানে অক্সিজেন কত আছে, অক্সিজেনের জন্য কিন্তু হয়ে থাকে 16, ঠিক আছে, অক্সিজেনের জন্য কিন্তু হয়ে থাকে 16।
অক্সিজেনের জন্য হয়ে থাকে 16, 16কে কিন্তু 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখো, 6 12 কত পেলাম, এখানে লিখি 6 12 কিন্তু পেলাম 72 এটা, তারপরে কত পেলাম না 12 1কে 12 পেলাম, তারপরে 6 16 96 পেলাম, ঠিক আছে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, ঠিক আছে। তো আমরা কত পেলাম, আমরা পেলাম কিন্তু 72 12 আর এদিকে পেলাম 96। তা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4 আর এদিকে 6 10 শূন্য, হাতে হচ্ছে 1, 9 একে 10 10 আর এদিক থেকে কিন্তু 8, ঠিক আছে। 180 গ্রাম পেয়ে গেলাম যে গ্লুকোজের একটা মোলে একটা 1 গ্রাম গ্লুকোজের ভর কিন্তু 180 গ্রাম হয়ে গেল, ঠিক আছে। তো 1 মোলে কিন্তু 180 গ্রাম তোমার হচ্ছে কি বলবো পদার্থ আছে। তো 540-এর ভেতরে কত আছে, তো 540-এর ভেতরে কত আছে সেটা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কিন্তু এটাকে ভাগ করতে হবে 180 দিয়ে, অর্থাৎ 1 গ্রাম দিয়ে ভাগ করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 মোল, ঠিক আছে। 1 গ্রাম মানে 1 মোলের ভেতরে কত অণু আছে, 1 মোলের ভেতরে কিন্তু তোমার 180 মোল আছে, ঠিক আছে। তাহলে 540 গ্রামের ভেতরে কি থাকবে, 540 গ্রামের মধ্যে কিন্তু 3 মোল থাকবে। এইবার দেখো ওই যে অঙ্কটা যেটা আমরা করেছিলাম যে যদি আমার বল কত হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে ফোর্স কত হয়ে থাকে, ফোর্স যদি 20 নিউটন হয়ে থাকে, তারপরে ওয়ার্ক ডানও যদি 20 জুল হয়ে থাকে, আর যে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ যদি 2 মিটার হয়ে থাকে, তাহলে যে কার্যের অ্যাঙ্গেল, ঠিক আছে, কার্যের যে কোণ সেটা কত আমাদেরকে বের করতে হবে। দেখো এর জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি না, ফর্মুলাটা কিন্তু এফ এস কস থিটা, ঠিক আছে। ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ এস কস থিটা। দেখো আমরা ওয়ার্ক ডান কত পেয়েছি, ওয়ার্ক ডান কিন্তু পেয়েছি আমরা 20 জুল, ঠিক আছে। এখানে আমরা এফ মানে বল কত পেয়েছিলাম, বলও কিন্তু পেয়েছিলাম 20 নিউটন, ডিসপ্লেসমেন্ট কত পেয়েছিলাম 2 মিটার, আর এই কস থিটার ভ্যালু কিন্তু আমরা জানি না, যেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এইবার যদি দেখি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 20 দুগুণে কত হবে, 20 দুগুণে কিন্তু হয়ে যাবে 40, আর এখানে হচ্ছে কস থিটা আর এখানে হচ্ছে 20। এবার আমরা নিচে করব, যদি আমরা নিচে করি তাহলে আমরা কত দেখতে পাবো যে না এখানে পেয়েছি 20 সমান সমান এখানে কিন্তু পেলাম 40 ইন্টু এখানে হচ্ছে কস থিটা। দেখো কসটা কিন্তু এখানেই থাকবে, 40টা এইখানে চলে আসলো, ঠিক আছে। 40টা যদি এইখানে চলে আসে তাহলে 40টাকে প্রথমে এখান থেকে সরিয়ে দিই, তো 40টা এখানে চলে এসেছে। 40টা চলে আসার পরে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, হাফ হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে কস থিটা সমান সমান হাফ। আর কস থিটার কোন অ্যাঙ্গেলের ভ্যালু হাফ হয়ে থাকে, তো হয়ে যায় কিন্তু 60 ডিগ্রি। তাই জন্যই কিন্তু কার্যের যে অ্যাঙ্গেল সেটা কিন্তু হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আজকে কিন্তু মোটামুটি বলা যেতে পারে সব কিন্তু হাই লেভেলের কোশ্চেন ছিল। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, মানে প্রিভিয়াস ইয়ার বলতে এটা আগের দিনের কোশ্চেন, যে কোন ড্যাশ মৃত কোষ দিয়ে গঠিত হয়। দেখো এর যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিনকে করেছি। এর যে অ্যান্সারটা হবে, সঠিক অ্যান্সারটা হবে, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো যেটা বলছিলাম দেখো আজকের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো কিন্তু সবই হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন ছিল, স্পেশালি অঙ্কগুলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকার মনে করে থাকো যে উপকার হয়েছে ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। যদি চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া এই যে সায়েন্সের সিরিজটা চলছে, জেনারেল সায়েন্সের যে সিরিজটা চলছে তারও কিন্তু প্লেলিস্ট নিচে দেওয়া আছে, যারা আগের ভিডিওগুলো দেখোনি ওই প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।